where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি তন্ময় মণ্ডল, অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের জিওগ্রাফির শিক্ষক। আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচনা হবে দশম শ্রেণীর বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা। প্রথমত, যে বর্জ্য পদার্থ বলতে আমরা কি বুঝব? বর্জ্য পদার্থ মানে যে সকল কঠিন, তরল, গ্যাসীয় পদার্থগুলো মানুষ ব্যবহারের অনুপযোগী বলে ফেলে দেয়, ত্যাগ করে, অর্থাৎ বর্জন করে। বর্জন করে বলে একে বলা হয় বর্জ্য। তবে এটা যে সবসময় ক্ষতিকারক হবে এমন কিন্তু কোনো কথা নেই। তার মানে বর্জ্য পদার্থ ক্ষতিকারক হতে পারে, নাও হতে পারে। যেটা আমরা বর্জন করি সেটাই বর্জ্য। এবার বর্জ্য পদার্থকে বিভিন্নভাবে শ্রেণীবিভক্ত করা হয়। যেমন হচ্ছে, প্রথমে প্রকৃতি অনুসারে চারটে ভাগে ভাগ করা হয়। কি? প্রথমত কঠিন বর্জ্য পদার্থ। কঠিন বর্জ্য পদার্থ মানে কি? যে সকল বর্জ্য পদার্থ কঠিন, মানে সবজির খোসা হতে পারে, বা কলকারখানা থেকে নির্গত কোনো ধাতব পদার্থ হতে পারে, বা গৃহস্থলী থেকে মানে নির্মাণ কার্যের জন্য ব্যবহৃত ইট, পাথর, এগুলো হতে পারে, যেগুলো হচ্ছে কঠিন। এদের বলা হয় কঠিন বর্জ্য পদার্থ। নেক্সট আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তরল বর্জ্য পদার্থ। এই তরল বর্জ্য পদার্থ সাধারণত ড্রেনের জল হতে পারে, বা বাজারে মাংস কাটার পরে মাংসের যে রক্ত সেটাও হতে পারে। এরকম ড্রেনের জল বা এরকম বিষাক্ত হতে পারে, সেই জল বিষাক্ত হতে পারে বা নাও হতে পারে। তাহলে সেটা হচ্ছে তরল বর্জ্য পদার্থ। নেক্সট যে বর্জ্য পদার্থ সেটা হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থ। গ্যাসীয় বর্জ্য পদার্থ মানে কি? মানে হচ্ছে যে কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয়, বা যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয়, সেটাকে বলা হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থ। আর তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ মানে কি? মানে পারমাণবিক শক্তি বা পারমাণবিক বিদ্যুৎ বা পারমাণবিক চুল্লি, এই রকম কিছুতে যে সকল বর্জ্যগুলো নির্গত হয় তাদেরকে বলা হচ্ছে পারমাণবিক বা তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। তাহলে এটা হয়ে গেল প্রকৃতি অনুসারে দুটো ভাগে ভাগ। নেক্সট বলছে প্রকৃতির সাথে প্রতিক্রিয়া অনুসারে দুটো ভাগে ভাগ। প্রকৃতির সাথে প্রতিক্রিয়া মানে কি? একটা হচ্ছে, তার দুটো ভাগ হচ্ছে জীব বিশ্লেষ্য, আর একটা হচ্ছে জীব অবিশ্লেষ্য। মানে একটা পরিবেশের সাথে মিশে যায়, যেটাকে বলে বায়োডিগ্রেডেবল, আর একটা হচ্ছে পরিবেশের সাথে মেশে না। পরিবেশের সাথে মিশে যায় যেমন হচ্ছে সবজির খোসা, বা ব্যবহৃত বিভিন্ন রকমের কাগজপত্র ইত্যাদি, এগুলো পরিবেশের সাথে মিশে যায়, যেগুলোকে বায়োডিগ্রেডেবল বলা হয়। গবাদি পশুর মলমূত্র, এগুলো পরিবেশের সাথে মিশে যায়। নেক্সট যেটা, সেটা হচ্ছে জীব অবিশ্লেষ্য, মানে পরিবেশের সাথে মেশে না। যেমন প্লাস্টিক হতে পারে, পলিথিন, প্লাস্টিক, এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে এদেরকে বলা হচ্ছে জীব অবিশ্লেষ্য। নেক্সট আরেকটা রয়েছে বিষাক্ততা অনুসারে। বিষাক্ততা অনুসারে দুটো ভাগ। একটা হচ্ছে বিষাক্ত, মানে যেটা পরিবেশের ক্ষতি করে, আর একটা হচ্ছে বিষহীন, যেটা পরিবেশের কোনো রকম ক্ষতি করে না। বিষাক্ত মানে হচ্ছে যেমন বিভিন্ন রকম গ্যাসীয় ধোঁয়া, তাতে বিভিন্ন রকম গ্যাস থাকতে পারে, সেগুলো পরিবেশের ক্ষতি করে। আর একটা হচ্ছে বিষহীন, মানে যেটা কোনো রকম ক্ষতি করে না, যেমন সবজির খোসা, এটা কোনো রকম ক্ষতি করে না, আমাদের এটা গৃহস্থলী থেকে বেরোয়। বা বলতে পারি যে আমরা ব্যবহার করার পরে যে কাগজপত্র, যেগুলো আমাদের খাতা, বই, এই যে কাগজপত্র, এগুলো কোনো রকম পরিবেশের ক্ষতি করে না, বিষহীন। আরেকটা হচ্ছে বিপদের ভিত্তিতে। বিপদের ভিত্তিতে আবার দুটো ভাগ। কীরকম? একটা হচ্ছে বিপজ্জনক, যেটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। যেমন আমি কোনো শিল্প কলকারখানা অঞ্চলে যদি থাকি, তাহলে দেখে যে ধোঁয়াগুলো আমাদের শরীরে ঢুকছে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকারক, যেটাকে বলছে বিপজ্জনক। আরেকটা হচ্ছে বিপদহীন, যেটাতে বিপদের কোনো চান্স নেই। যেমন আমরা স্কুলে ছাত্রছাত্রীরা যখন কোনো খাবার খাচ্ছি, কাগজের ঠোঙাতে কোনো খাবার খেলাম, সেটা আমরা ফেলে দিলাম, তার মানে এটা আমাদের জন্য কিন্তু কোনো বিপদের সৃষ্টি করবে না। তাহলে আমরা দুটো প্রশ্ন আলোচনা করলাম, বর্জ্য পদার্থ কাকে বলে এবং বর্জ্য পদার্থের বিভিন্ন রকম শ্রেণীবিভাগ। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে
বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ বর্জ্য পদার্থের উৎস, মানে কোথা কোথা থেকে বর্জ্য পদার্থগুলো নির্গত হয় বা উৎপন্ন হয়। প্রথম পয়েন্ট হচ্ছে গৃহস্থলীর বর্জ্য পদার্থ, মানে আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসপত্র, যেমন বাড়ির ধুলো ময়লা থাকতে পারে, সবজির খোসা, ফলের খোসা, এগুলো হচ্ছে গৃহস্থলী থেকে বর্জ্য পদার্থ। নেক্সট হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ মানে কি? মানে হচ্ছে যে নার্সিংহোম বা হসপিটাল, এখান থেকে দেখা যাচ্ছে ইঞ্জেকশানের সিরিঞ্জ বা তুলো বা রক্ত মাখা তুলো, বা ওখান থেকে নির্গত রোগীদের বিভিন্ন রকম বিষাক্ত জিনিসপত্র, এগুলো হতে পারে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। সূচ, কাঁচি, এগুলো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। নেক্সট হচ্ছে কৃষিজাত বর্জ্য। কৃষিজাত বর্জ্য পদার্থ মানে কি? যে কৃষিভূমি থেকে যে রাসায়নিক সার, কীটনাশক বা ওখানে খড় বা ওইখানে যে উৎপন্ন মিথেন গ্যাস, এগুলো হচ্ছে কৃষিজাত বর্জ্য পদার্থ। নেক্সট হচ্ছে শিল্পজাত বর্জ্য পদার্থ, মানে শিল্প থেকে ধোঁয়া, ধুলো বা শিল্প থেকে বিভিন্ন রকমের ধাতব পদার্থ নির্গত হয়, সেগুলো হচ্ছে সব শিল্পজাত বর্জ্য পদার্থের মধ্যে পড়ে। পরেরটা হচ্ছে পারমাণবিক। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বা বিভিন্ন রকমের তেজস্ক্রিয় পদার্থগুলো, এগুলো হচ্ছে পারমাণবিক বর্জ্যের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে হাট বাজার। হাট বাজারে বিভিন্ন রকমের সবজি, ফল, এগুলোর খোসা, মাছ, মাংস, মাছের আঁশ বা মাংসের নাড়ি ভুঁড়ি, বিভিন্ন রকমের ড্রেন দিয়ে চলে যাচ্ছে নোংরা জল বা রক্ত, এগুলো হচ্ছে হাট বাজার থেকে উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে পৌর নিকাশি। শহরাঞ্চলে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ, যেমন ড্রেন, তারপরে হচ্ছে ড্রেনের জল, তারপরে হচ্ছে শহরাঞ্চলে যেহেতু মানুষের সংখ্যাটা বেশি, সেই জন্য এই জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণে বর্জ্য ব্যবহৃত পদার্থগুলো এই শহর অঞ্চলে বেশি হয়ে থাকে, তো এটাকে বলা হচ্ছে পৌর নিকাশি। তাহলে আমরা মোট এখানে কটা ভাগ পেলাম? মোটামুটি বর্জ্য পদার্থের উৎস, যেখান থেকে বর্জ্য পদার্থ নির্গত হয়, তার মোটামুটি 7টা আমরা ভাগ পেলাম। আচ্ছা, এবার দেখব যে আমরা এই বর্জ্য পদার্থগুলোকে কিভাবে এদেরকে সঠিক ব্যবস্থাপনা করতে পারি। এখন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা মানে হচ্ছে এই যে বিভিন্ন রকম আমরা বর্জ্য পদার্থগুলো দেখলাম, এইগুলোকে কি করে বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো যায়, আর যেগুলো কাজে লাগানো না যায় সেগুলোকে যেন আমরা সঠিক জায়গাতে রেখে যাতে পরিবেশের কোনো রকম ক্ষতি না করতে পারে। তো এর জন্য আমাদের মনে রাখতে হবে 4R, 4টে আর। এই 4R মনে রাখলেই এটা পারা যাবে। প্রথম পয়েন্ট হচ্ছে রিডিউস মানে হচ্ছে যে যাতে বর্জ্য পদার্থগুলো কম উৎপন্ন হয় সেটার ব্যবস্থা করা। যেমন ধরা যাক, এই যে আমি চকটা ব্যবহার করছি, এই চকটা দিয়ে যদি প্রচণ্ড ধুলো হয় তাহলে কি হলো? বর্জ্য পদার্থের পরিমাণ বেশি হয়ে গেল। কিন্তু যদি এটা ডাস্টলেস চক হয় তাহলে আমার ধুলোর পরিমাণটা কম হবে। তার মানে আমরা ছবিটায় কীরকম দেখতে পাচ্ছি, যে যতটা পরিমাণ সম্ভব বর্জ্যটাকে কম পরিমাণে ব্যবহার, মানে কম উৎপন্ন হয় সেটার ব্যবস্থা করা, এটাকে বলছে রিডিউস। সেকেন্ড হচ্ছে রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা। যেমন আমরা যে আখের ছিবড়ে থেকে যে চিনি শিল্পে যে আখ ব্যবহার করা হয়, সেই আখের যে ছিবড়াটা হয়, সেই ছিবড়াটাকে যদি আমরা পুনরায় ব্যবহার করি তাহলে ওই আখের ছিবড়া থেকে বোর্ড বা বিভিন্ন রকমের কাগজ তৈরি, এইগুলো শিল্পে কিন্তু ব্যবহার করা যায় আখের ছিবড়া ব্যবহার করে। নেক্সট হচ্ছে রিসাইকেল মানে হচ্ছে একটা পদার্থের বারংবার ব্যবহার করা, পুনরায় ব্যবহার করা। যেমন দেখা গেল ভাঙা লোহা বা ভাঙা কাঁচ, এইগুলোকে যে বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়, এদেরকে আবার মানে সেগুলোকে মেশিনে ভালো করে গুঁড়ো করে আবার পুনরায় কাঁচ বা ভাঙা লোহা থেকে লোহা তৈরি করা যায়, যাকে হচ্ছে রিসাইকেল। আরেকটা হচ্ছে রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। মানে যে সকল বর্জ্য পদার্থগুলো এই তিনটের কোনোটাই করা যাবে না, মানে খুবই ক্ষতিকারক, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, সেইগুলোকে আমরা কি করব? সেইগুলোকে আমরা রিফিউজ করব, মানে মানুষের থেকে বা জীবজন্তুর থেকে অনেকটা দূরে সরিয়ে দেবো। তারও বিভিন্ন প্রক্রিয়া আছে। তো এই 4টে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বর্জ্য পদার্থগুলোকে ব্যবস্থাপনা মানে সঠিকভাবে তাদের ম্যানেজ করতে পারি, যাতে করে আমাদের বা মানুষের কোনো রকম, জীবজন্তুর বা পরিবেশের কোনো রকম ক্ষতি না হয় বা ক্ষতির পরিমাণটা যেন কম হয়।
এবার দেখব যে এই বর্জ্য পদার্থগুলো যে ব্যবস্থাপনা করব আমরা, এটা কিভাবে করব, কী রকম পদ্ধতি আছে। তো প্রথম পদ্ধতি যেটা বলছে যে আমরা কঠিন বর্জ্য পদার্থগুলোকে কিভাবে ব্যবস্থাপনা করতে পারি। মানে বর্জ্য পদার্থগুলোকে ভাগ করলে তো কঠিন, তরল, গ্যাসীয় 3 রকম বেরোবে। তো কঠিন বর্জ্য পদার্থগুলোকে আমরা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি। প্রথমের নাম হচ্ছে ডাম্পিং। ডাম্পিং মানে যে শহরাঞ্চল থেকে বিভিন্ন রকম বর্জ্য পদার্থগুলোকে একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা জায়গায় যখন নিয়ে গিয়ে সেইখানে স্তূপাকারে জমা করা হবে, তখন তার নাম হচ্ছে ডাম্পিং। বিশেষত এই যে ডাম্পিং প্রক্রিয়াটা মূল শহর অঞ্চলে বা যেখানে মানুষ বসবাস করে সেখানে নোংরা আবর্জনা থাকলে তো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি, ওই জন্য ওটা একটা গাড়ি করে নিয়ে কোনো একটা দূরবর্তী কোনো ফাঁকা জায়গাতে সেইখানে জড়ো করা হয়, এটাকে বলা হচ্ছে ডাম্পিং। নেক্সট হচ্ছে ল্যান্ডফিল। ল্যান্ডফিল মানে হচ্ছে যে ওই নোংরা আবর্জনাগুলোকে যদি বেশিরভাগ ক্ষেত্রে হয়, দেখা গেলো সেটা হয়তো ক্ষতিকারক হতে পারে, ওই জন্য দূরবর্তী কোনো একটা স্থানে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটাকে কোনো একটা নিচু অঞ্চলে বা গর্ত করে মাটির মধ্যে সেটাকে রেখে দিয়ে পরে যে সেই জায়গাটা মাটি ভরাট করে দেওয়া হবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে ল্যান্ডফিল। তাহলে ডাম্পিং মানে হচ্ছে জমা করব, আর ল্যান্ডফিল মানে হচ্ছে জমা করব কিন্তু মাটির মধ্যে বা মাটির তলায় সেটাকে চাপা দিয়ে দেওয়া হবে, এটাকে বলা হচ্ছে ল্যান্ডফিল। সেকেন্ড আরেকটা পদ্ধতি যেটার নাম হলো বর্জ্য পৃথকীকরণ। পৃথকীকরণ মানে হচ্ছে যে আমাদেরকে দুটো ভাগে যদি আমরা ভাগ করে নিই বর্জ্যকে, যে একটা পরিবেশের সাথে মিশে যায় আর একটা পরিবেশের সাথে মেশে না। তো যদি এরকম দুটো আমরা ডাস্টবিন রাখি, একটা জি লেখা আছে মানে জি কালার, গ্রিন কালার, এইখানে আমরা সেই বর্জ্য পদার্থগুলোকেই রাখবো যেগুলো পরিবেশের সাথে মিশে যায়। যেমন আমাদের সবজির খোসা বা ফলমূলের খোসা বা ছাত্রছাত্রীদের পড়ার বই খাতার টুকরো মানে কাগজ, সেগুলো এখানে রাখলো। নেক্সট একটা হচ্ছে যেটা আর লেখা আছে মানে রেড কালার, এটা পরিবেশের সাথে মেশে না, যেমন প্লাস্টিক টাইপের যদি কিছু হয় তাহলে আমরা এই পাত্রের মধ্যে রাখবো। তাহলে এইভাবে যদি দুটো ভাগ করে নিই তাহলে আমরা বর্জ্য পদার্থ একটা বায়োডিগ্রেডেবল পরিবেশের সাথে মেশে আর একটা পরিবেশের সাথে মেশে না, দুটো ভাগে ভাগ করতে পারবো। নেক্সট হচ্ছে কম্পোস্টিং। কম্পোস্টিং মানে জৈব সার তৈরি করব। কি করে? যে সকল বর্জ্য পদার্থগুলো সাধারণত পরিবেশের সাথে মিশে যায়, যেমন গবাদি পশুর মলমূত্র, যেমন শাকসবজির খোসা, ফলমূলের খোসা, এইগুলো তো সহজে পরিবেশের সাথে মিশে যায়। তাহলে সেইগুলোকে যদি আমরা মাটিতে রেখে দীর্ঘদিন ধরে সেই জায়গাটাকে যদি রেখে দিই তাহলে দেখা যাবে সেটা থেকে একটা জৈব সার তৈরি হলো। এই জৈব সার তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে কম্পোস্টিং। তার মানে এই যে শুরুতে বললাম বর্জ্য পদার্থ সবসময় যে ক্ষতিকারক হবে তা না, বর্জ্য পদার্থ থেকেই তো আবার কম্পোস্টিং বা জৈব সার তৈরি হয়। নেক্সট যেটা বলবো যে তরল বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা। তরল বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা মানে হচ্ছে যে সমস্ত জল মনে হচ্ছে যে সেটা বিষাক্ত হতে পারে বা পরিবেশের ক্ষতি হতে পারে, সেইগুলোকে আমরা ড্রেনেজের মাধ্যমে বা নালার মাধ্যমে পাইপের মাধ্যম দিয়ে নিয়ে এমন একটা দূরবর্তী স্থানে গিয়ে সেগুলোকে নিক্ষেপ করব যাতে সেটা কোনোভাবে পরিবেশের ক্ষতি না হতে পারে, যাতে সেটা কোনো নদীর জলের সঙ্গে মিশে বা খাল বা পুকুর বা জলাশয়ের সঙ্গে মিশে সেই মানে পুকুর জলাশয়ের ক্ষতি না করতে পারে, ওখানকার যে বায়োডাইভার্সিটি বা ওখানকার যে ইকোসিস্টেম রয়েছে সেটাকে যেন ক্ষতি না করতে পারে। নেক্সট গ্যাসীয় বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা। তো এই গ্যাসীয় বর্জ্য পদার্থ তো শিল্প কলকারখানা থেকে তো ধোঁয়া তো নির্গত হয়, এটাকে আমরা কি করে বিশুদ্ধ করে পরিবেশে মুক্ত করতে পারি। প্রথমটার নাম হচ্ছে স্ক্রাবার। এই পদ্ধতিতে দেখা গেল শিল্প কলকারখানা থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে ওই ধোঁয়ার মধ্যে অনেক কঠিন পদার্থ থাকতে পারে, তাহলে ওই ধোঁয়াটাকে যদি কোনো জলের মধ্য দিয়ে ট্রান্সফার করা হয় তাহলে জলের মধ্যে কঠিন পদার্থগুলো আটকে গেল, বিষাক্ত পদার্থগুলো আটকে গেল, শুধুমাত্র জলটা তখন ফিল্টার হয়ে জলটা তখন কি হচ্ছে পরিবেশের সাথে বা গিয়ে মিশছে, মানে শুধুমাত্র ধোঁয়াটা জলের মধ্যে কঠিন পদার্থগুলো আটকে গেল, জলের মধ্যে দিয়ে যখন ধোঁয়াটা যাচ্ছে ওই ধোঁয়ার মধ্যে থাকা কঠিন পদার্থগুলো আটকে গেল, শুধুমাত্র ধোঁয়াটা তাহলে বিশুদ্ধ হয়ে গেল, বিশুদ্ধ হয়ে পরিবেশে গিয়ে মিশলো, সেক্ষেত্রে পরিবেশের ক্ষতিটা কম হবে। নেক্সট হচ্ছে ফিল্টার। ফিল্টার মানে দেখবে যে বিভিন্ন রকম কলকারখানার বা শিল্প কলকারখানার চিমনিতে এক ধরনের উপরে একটা ফিল্টার টাইপের এরকম কিছু বসানো থাকে, ওটার কাজ হচ্ছে যে দূষণগুলোকে আটকে দেওয়া, মানে কঠিন পদার্থগুলোকে ছেঁকে নেবে, শুধুমাত্র ধোঁয়াটা বা বাষ্পটা পরিবেশে গিয়ে মিশবে। তাহলে এটা হচ্ছে স্ক্রাবার আর এটা হচ্ছে ফিল্টার। এই দুটো পদ্ধতিতে আমরা গ্যাসীয় বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা করতে পারি। তাহলে এটা টোটাল হয়ে গেল বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা।
নেক্সট কোশ্চেন আসি যে পরিবেশের উপর এই বর্জ্য পদার্থের কীরকম প্রভাব আছে। পরিবেশের উপর বর্জ্য পদার্থ যে প্রভাবগুলো আছে সেটা আমরা 4টে ভাগে যদি ভাগ করে নিই। প্রথম পয়েন্ট যদি বলি যে পরিবেশের উপর বর্জ্য পদার্থ, প্রথম পয়েন্ট হচ্ছে জল দূষণ করে। মানে বিভিন্ন কলকারখানা, শিল্প কলকারখানা থেকে যে নির্গত জল, সেই জলগুলো তো দূষিত জল, বিষাক্ত জল, সেইগুলো কি করে নদী, পুকুর, জলাশয়, ইভেন সমুদ্রেরও জল কিন্তু এইভাবে দূষিত হয়। সেকেন্ড হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ মানে হচ্ছে যে শিল্প কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এগুলো বাতাসে মুক্ত হয়ে বায়ু দূষণ ঘটায়। নেক্সট হচ্ছে মৃত্তিকা দূষণ। বেসিক্যালি মাটি দূষণের জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করার ফলে মাটি দূষণ হয়। আবার প্লাস্টিক দেওয়ার কারণে, আমরা জানি প্লাস্টিক এত পরিমাণে মাটিতে যদি থেকে যায় তাহলে সেই প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না, ও কী করে ভূপৃষ্ঠের জল, মানে বৃষ্টির জল মাটির মধ্যে ঢুকতে বাধার সৃষ্টি করে। তাহলে এইভাবে মৃত্তিকা দূষণ হয়। আর কি জমির উর্বরতার হ্রাস। জমির উর্বরতার হ্রাস কীভাবে হতে পারে না, অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক যদি জমিতে ব্যবহার করা হয় তাহলে জমির উর্বরতার হ্রাস পাবে এবং সেই রাসায়নিক পদার্থগুলো মাটির সঙ্গে মিশে ইভেন পরিবেশের উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এবার বলবো যে আমরা এই বর্জ্য পদার্থগুলো ব্যবস্থাপনা করব কেন, তার প্রয়োজনীয়তা কী। প্রথম পয়েন্ট হচ্ছে যে জল, মাটি, বায়ু দূষণ রোধ। জল দূষণ যদি রোধ না করতে পারি তাহলে ওই জল দূষণ রোধ করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, মৃত্তিকা দূষণ রোধ করার জন্য প্রয়োজন, বায়ু দূষণ রোধ করার জন্য প্রয়োজন। যেমন যদি অতিরিক্ত জল দূষণ হয়, জমা জল যদি থেকে থাকে, তাহলে আমরা কি জানি জমা জল থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটতে পারে। মাটির যদি দিনের পর দিন মৃত্তিকা যদি দূষিত হতে থাকে বা মৃত্তিকা যদি সঠিকভাবে ব্যবস্থাপনা, মৃত্তিকাতে বর্জ্যের ব্যবস্থাপনা যদি না করি তাহলে সেই মৃত্তিকাতে যে উদ্ভিদ, প্রাণী, জীবজন্তু বেঁচে যারা বসবাস করছে তাদের ক্ষতি হবে। বায়ু দূষণ অতিরিক্ত হলে আমরা সঠিক পরিমাণে বেশি দূষণমুক্ত বাতাস নিতে পারবো না, তাতে করে আমাদের ফুসফুস রিলেটেড সমস্যা তৈরি হতে পারে। এই জন্য এগুলো প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে ভৌমজল দূষণ। শুধু জল যদি দূষিত হয়, দূষিত জল মাটির মধ্যে যাবে, তাহলে মাটির মধ্যে যদি জলটা যায়, ওই জল মাটির ভিতরের জলটা তো আমরা পানীয় হিসাবে গ্রহণ করছি, কৃষিক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাহলে ভৌমজল দূষণ হবে। তাহলে ভৌমজল দূষণ রোধ করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন। বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব হবে। যেমন আমরা জানি যে যেমন চিকিৎসা ক্ষেত্রগুলো যেখানে হচ্ছে হসপিটাল, নার্সিংহোম যেখানে আছে, সেখানে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো যদি সঠিক জায়গায় সঠিকভাবে না রাখা হয় তাহলে তার থেকে বিভিন্ন রকম রোগ জীবাণুর প্রাদুর্ভাব ঘটতে পারে। এইগুলো যাতে না হয় তার জন্য আমাদের বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা প্রয়োজন। শহর অঞ্চলে দূষণ প্রতিরোধ, মানে শহর অঞ্চল আমরা জানি স্বাভাবিকভাবে লোকজনের সংখ্যাটা বেশি, লোকজনের সংখ্যা বেশি হলে সেইখানে অবশ্যই বর্জ্য পদার্থের পরিমাণ বাড়বে। সেই বর্জ্য পদার্থগুলোকে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করতে পারি তাহলে তার থেকে দূষণ ছড়াবে, দূষণ থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে। তো এই যে কারণ, মানে এই যে জিনিসগুলো, এইগুলোকে যদি আমি সঠিকভাবে রাখতে হয় তাহলে তার জন্য আমার বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা, মানে বর্জ্য পদার্থগুলোকে সঠিকভাবে তার ব্যবস্থাপনা করাটা প্রয়োজন। নেক্সট যেটা আলোচনা করব যে এই বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কী, মানে ছাত্রছাত্রীদের কী ভূমিকা থাকবে। প্রথমত ছাত্রছাত্রীরা এই যে বিভিন্ন রকমের, এক নম্বরে বর্জ্যকে পৃথক করা, মানে কোনটা পরিবেশের সাথে মেশে, কোনটা পরিবেশের সাথে মেশে না, এই রকমভাবে যদি আমরা বর্জ্যকে পৃথক করে নিই, মানে ওই যে বললাম একটা অনেক স্কুলেও কিন্তু এরকম আছে যে একটা গ্রিন কালারের ডাস্টবিন আছে যেখানে যেগুলো পরিবেশের সাথে মিশে যায় সেগুলোকে ছাত্ররা রাখে, আর একটা আছে রেড কালারের যেটা পরিবেশের সাথে মিশে না, মানে প্লাস্টিক টাইপের, সেইগুলো ওখানে রাখে। এইরকম বর্জ্যগুলোকে পৃথক করা। বাড়ির ক্ষেত্রে আমরা তাই করবো, আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখছি পরিবেশের সাথে মেশে ছাত্রছাত্রীরা সেইগুলোকে ওই রকম একটা আলাদা ডাস্টবিনে রাখা, আর যেগুলো মেশে না তাদেরকে একটা আলাদা ডাস্টবিনে রাখা। নেক্সট যেটা বলতে পারি যে সঠিক জায়গায় বর্জ্য পদার্থ নিক্ষেপ করা। যেমন আমরা স্কুলের ক্ষেত্রে দেখেছি যে ছাত্রছাত্রীরা হয়তো টিফিনের সময় কিছু খেলো, প্লাস্টিক টাইপের কোনো কিছু ঠোঙা বা কিছু, সেগুলো নিয়ে মাঠে ফেলে দিল। এরকম না করে যদি আমরা ওই রকম আলাদা আলাদা পৃথক পৃথক ডাস্টবিনে রাখি তাহলে সঠিক জায়গায় বর্জ্য পদার্থ যেটা, তাহলে আমার পরিবেশের দূষণ ঘটবে না। নেক্সট হচ্ছে ফেলে দেওয়া দ্রব্যকে কাজে লাগানো। কীরকম, আমরা অনেক সময় দেখেছি বাড়িতে যে অনেক ফেলে দেওয়া জিনিস, দেখা গেল একটা প্লাস্টিকের বোতল বা কাঁচের বোতল, ওইটা দিয়ে বা ডিমের খোসা দিয়ে এরকম একটা সুন্দর পুতুল বানানো যায়। এরকম অনেক কিছু, মানে ফেলে দেওয়া দ্রব্যগুলোকে কাজে লাগানো। যে সকল দ্রব্যগুলোকে আমরা সাধারণত ফেলে দিই সেইগুলোকে কাজে লাগানো। নেক্সট হচ্ছে জল, মাটি, বায়ু দূষণ রোধ করা, যেটা একটু আগে আলোচনা করলাম। ছাত্রছাত্রীরা অবশ্যই জল দূষণ রোধ করবে,
অবশ্যই তারা মাটি দূষণের ক্ষেত্রে মানে হয়তো বেশ কিছু কেমিক্যাল পদার্থ বা যেগুলো হয়তো পরিবেশের ক্ষতি করতে সেগুলো মাটিতে নিক্ষেপ করবে না। বায়ু দূষণের ক্ষেত্রে তারা হয়তো এরকম সচেতন করলো যে অল্প দূরত্বে যাওয়ার জন্য হয়তো বাড়ির গার্জিয়ান হয়তো মোটরসাইকেল নিয়ে চলে গেল, সেক্ষেত্রে বলা যে বাবা মোটরসাইকেলে যাওয়ার কী দরকার আছে, হেঁটে গেলেই তো হয়, শরীরটাও ভালো থাকে, পরিবেশ দূষণটাও কমে। মানে এইরকম ছাত্রছাত্রীরা যদি সচেতন হয়, ছাত্রছাত্রীরা তো আগামী দিনের ভবিষ্যৎ, তারা যদি সচেতন হয় তাহলে কিন্তু এই দূষণগুলো রোধ করা যাবে। নেক্সট হচ্ছে ছাত্রছাত্রীরা যেখানে থাকে তার পরিবার, তার গ্রাম, তার শহর, হ্যাঁ, সেইখানের মানুষজনকে যদি সচেতন করে যে বর্জ্য পদার্থ কী ক্ষতি করতে পারে, সঠিকভাবে বর্জ্য পদার্থগুলো ব্যবহার করা, একই পদার্থ একবার ফেলে না দিয়ে সেটাকে যদি পুনরায় ব্যবহার করা যায়, তাহলে এইভাবে ছাত্রছাত্রীরা যদি সচেতন করে তাহলে শিক্ষার্থীদের এই রকম মানে ভূমিকা রয়েছে যেটা পরিবেশে বর্জ্য পদার্থগুলোকে তারা যথাযথভাবে তাদের ম্যানেজ করতে পারে। আর একটা লাস্ট যেটা 6টা পয়েন্ট, এছাড়াও এর বাইরে অনেক ছাত্রছাত্রীরা এই বিষয়ে আরেকটু তারা বেশি বেশি করে তারা জ্ঞান অর্জন করবে, বা একটু বেশি বেশি করে যদি গাছপালা রোপণ করা যায়, তাহলে তো আমরা জানি কি দূষিত পদার্থ মানে কার্বন ডাইঅক্সাইড, পরিবেশের দূষণ কমাতে পারে সবুজ উদ্ভিদ। তো এই রকমভাবে ছাত্রছাত্রীরা কিন্তু তারা পরিবেশের বর্জ্য পদার্থ ক্ষতিকারক দিকটা কমাতে পারে, অর্থাৎ বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের কিন্তু একটা খুব ভালো পজিটিভ ভূমিকা রয়েছে। এবার আলোচনা করব যে হুগলি নদীর উপরে বর্জ্য পদার্থের কী প্রভাব রয়েছে। তো এইখানে সবার আগে একটু আমরা দেখে নিই যে আমাদের এই হুগলি নদী পশ্চিমবঙ্গের ঠিক কোন জায়গার উপর দিয়ে তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে এই রকম জায়গা থেকে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করে ভাগীরথী হুগলি যেটা মোহনাতে গিয়ে মিশছে। তো এই ভাগীরথী হুগলি নদীতে মানে হুগলি নদী যেটা এইখান থেকে এতটা পর্যন্ত নাম হচ্ছে ভাগীরথী, আর এইখান থেকে নাম হচ্ছে হুগলি, এটা হচ্ছে হুগলি। এই হুগলি নদীর উপরে বা হুগলি নদীতে বিভিন্ন রকমভাবে বর্জ্য পদার্থের ফলে বিভিন্ন রকম নেগেটিভ প্রভাব মানে ক্ষতিকারক প্রভাব পড়ছে। কী রকম না, প্রথমত হচ্ছে গভীরতার হ্রাস। মোহনা অঞ্চলে এই যে জায়গাটা রয়েছে এইখানে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ নিক্ষেপ করার ফলে মানে আমরা জানি যে হুগলি নদীর দুই তীরে অবস্থিত একাধিক শহর, কলকাতা সহ বিভিন্ন শহর, কৃষ্ণনগর আছে, কলকাতা আছে, এদিকে চন্দননগর আছে। তো এই সমস্ত শহরগুলো থেকে যে ড্রেনেজ বা জল নির্গম প্রণালীর মাধ্যমে যে সমস্ত নোংরা পদার্থসমূহ সেগুলো কিন্তু এই হুগলি নদীতেই ফেলা হয়, যদিও এটা একেবারেই উচিত না। তার ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে এই জায়গাগুলোতে বর্জ্য পদার্থ নিক্ষেপণের ফলে এক নম্বর হচ্ছে নদীর গভীরতা হ্রাস পাচ্ছে। নেক্সট হচ্ছে আমরা জানি গঙ্গারই তো ভাগ হুগলি, পবিত্র নদী। তাহলে এইভাবে যদি দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ নদীতে ফেলা হয় তাহলে সেই নদী স্নানের অযোগ্য হয়ে যাবে। ইভেন নদীতে যে জীব বৈচিত্র্য রয়েছে, যে ইকোসিস্টেম রয়েছে, যার অন্যতম উপাদান হচ্ছে প্ল্যাঙ্কটন, এই প্ল্যাঙ্কটন হচ্ছে খাদ্য হিসাবে গ্রহণ করে মাছ, তাহলে প্ল্যাঙ্কটন সঠিকভাবে জন্মাবে না। দূষণের ফলে বা বর্জ্য পদার্থ নিক্ষেপণের ফলে প্ল্যাঙ্কটন মারা যাবে। আর কি হতে পারে, মাছের ক্ষতি হবে। মাছের ক্ষতি হলে পরোক্ষভাবে ওই মাছ মানুষ খেলে মানুষের মধ্যেও রোগ সংক্রমণের সংখ্যা বাড়তে থাকবে। নেক্সট হচ্ছে নৌ চলাচলের অসুবিধে হবে। নৌ চলাচলের অসুবিধে মানে যদি প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ নিক্ষেপণের ফলে যদি গভীরতার হ্রাস পেয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে নৌকা চলাচলের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে। আর কি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। কারণ নদীর জল মানুষ বিভিন্নভাবে মানুষ তার কাজে লাগায়, ব্যবহার করে, স্নান করে, তা সেই জল যদি প্রচুর বর্জ্য পদার্থ নিক্ষেপণের ফলে দূষিত হয়ে যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হবে। তো সবার আগে কিন্তু এই যে হুগলি নদী বা এই যে গঙ্গা নদী, এটাকে বা নদীকে সঠিকভাবে কিন্তু বর্জ্য পদার্থ নিক্ষেপ করা এবং বিষাক্ত বর্জ্য নিক্ষেপ না করা, এইভাবে হুগলি নদীকে আমাদের সবাইকে মানে যাতে হুগলি নদী ভালো থাকে, নদীর দূষণ কম হয়, নদীর জল যাতে মানুষের যোগ্য থাকে, সেই জন্য আমাদের সবাইকে কিন্তু সবার একটা সার্বিক প্রচেষ্টা থাকা দরকার।
আচ্ছা, এই যে আমরা আজকে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা চ্যাপ্টারটা পড়লাম, এই অধ্যায় থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন মানে 5 মার্কসের কোশ্চেন হবে না। এইখানে যেটা কোশ্চেন হবে 1 মার্কের কোশ্চেন থাকবে, 2 মার্কের কোশ্চেন থাকবে এবং সর্বাধিক 3 মার্কসের কোশ্চেন থাকবে। 1 নম্বরের কোশ্চেন 3টে থাকবে, 2 নম্বরের কোশ্চেন 1টা থাকবে আর 3 নম্বরের কোশ্চেন 1টা থাকবে। তো ওভারঅল বিষয়টা খুবই সহজ। একটু যদি আমরা পয়েন্ট করে করে পড়ে নিই, যেভাবে আমি পয়েন্ট করে করে তোমাদেরকে বললাম, এইভাবে যদি করে নিই তাহলে বিষয়টা খুবই সহজ। তো এখন একটা ছোট্ট গল্প করি, গল্প করে আজকের ক্লাসটা শেষ করব। প্রথমত হচ্ছে যে আজকে আমরা তো একটা খুব ক্রাইসিস সময়ের একটা দারুণভাবে এফেক্টেড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো অনেকের মনে হতে পারে ফ্রাস্ট্রেশন, অনেকের মনে হতে পারে কি হবে। তো একটা গল্প যদি বলি, যে দেখা গেল 3টে জিনিস, ধরো আলু শক্ত, ডিম নরম, আর হচ্ছে কফি। জল ফুটছে, এরকম ফুটন্ত জলে যদি আলুকে দিয়ে দিই আর ডিমকে দিয়ে দিই আর একটা পাত্রে যদি কফিকে দিয়ে দিই, তাহলে দেখা যাবে সিচুয়েশান একরকম। জলটা প্রচণ্ড ফুটছে, প্রচণ্ড গরম, হিট। আলু দেখা গেল সে কিন্তু নরম হয়ে গেল, শক্ত ছিল নরম হয়ে গেল। ডিমটা দেখা গেল নরম ছিল শক্ত হয়ে গেল। আর কফিটা দেখা গেল ফ্লেভার দিতে শুরু করলো, টেস্ট তার আরও বেড়ে গেল, সুন্দর স্মেল দিতে শুরু করলো। তো সিচুয়েশান আমাদের এক একজনের এক এক রকম থাকবে। আজকে এই সিচুয়েশান, কালকে এই সিচুয়েশান চলতে থাকবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে আমরা তার সাথে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছি, কিভাবে আমরা তার মধ্যে পজিটিভলি অ্যাক্ট করছি, কিভাবে আমরা ছাত্ররা ওই সিচুয়েশানের মধ্যে দিয়ে নিজেকে গ্রো করছে। এই সিচুয়েশানের মধ্যে অনেক ছাত্র ভালো পড়াশুনো করে দারুণভাবে রেজাল্ট করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, তারা পজিটিভলি ভাবছে। তো আমি যেটা বলবো, তোমাদের শিক্ষক হিসাবে যেটা বলবো, তোমরা অবশ্যই কিন্তু ওই কফির মতো ফ্লেভার দিতে শুরু করবে। তো সেইভাবে পজিটিভলি এগিয়ে যাও এবং আগামী দিনে খুব ভালো রেজাল্ট করবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।